ওআইসির বৈঠকে কাশ্মীর প্রস্তাব নাখোশ ভারত। ইরানি পরমাণু বিজ্ঞানী হত্যা, নেতানিয়াহু পম্পের মধ্যে আলোচনার ইঙ্গিত দিলেন মার্কিন সাংবাদিক। কোনো মুসলিমকে ভোটের টিকিট দেব না, হুঁশিয়ারি বিজেপি মন্ত্রীর। পরবর্তী নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিতে পারেন ডোনাল্ড ট্রাম্প। আর্মেনীয় সরকারকে পদত্যাগের আহ্বান প্রেসিডেন্টের। বাইডেনের শাসনামলে যুক্তরাষ্ট্রের ইতিবাচক ভূমিকা দেখার অপেক্ষায় ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলছেন। আফগান সেনাদের হামলায় ৮ তালেবান যোদ্ধা নিহত। ব্রহ্মপুত্রে চীনের বাঁধে পানি সংকটের আশঙ্কায় ভারত। এবং শরণার্থী থেকে ফ্রান্সের শিক্ষামন্ত্রী বেলকাসেম। আপডেট আন্তর্জাতিক সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। আমাদের ভিডিওতে লাইক দিয়ে আপনার মতামত জানান। নাইজারে অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশনের বৈঠকে জম্মু কাশ্মীর নিয়ে যৌথ প্রস্তাব গ্রহণ করেছে বিশ্বের গুরুত্বপূর্ণ মুসলিম দেশগুলো। রোববার ভারত সেই প্রস্তাবের কড়া সমালোচনা করে দাবি করেছে, জম্মু কাশ্মীর নিয়ে এ ধরনের প্রস্তাব গ্রহণের কোনো অধিকার অন্য কোনো দেশের নেই। ভারতের বিবৃতিতে আরও দাবি করা হয়েছে, জম্মু কাশ্মীর ভারতের অখণ্ড অংশ এবং বিষয়টি ভারতের অভ্যন্তরীণ বিষয়। নাইজারে গত ২৭ থেকে ২৯ নভেম্বর ৪৭তম ওআইসি সম্মেলনে মিলিত হয়েছিলেন গুরুত্বপূর্ণ মুসলিম দেশের পররাষ্ট্রমন্ত্রীরা। করোনা আন্তর্জাতিক কূটনৈতিক সম্পর্কের পাশাপাশি বৈঠকে আলোচনা হয়েছে জম্মু কাশ্মীরের বর্তমান পরিস্থিতি নিয়ে। ভারতীয় সংবিধানে দেয়া কাশ্মীরের বিশেষ মর্যাদা ২০১৯ সালে বিতর্কিতভাবে বাতিল করে মোদী সরকার। ফলে কাশ্মীর এতদিন যে বিশেষ অধিকার পেত তা বাতিল হয়ে যায়। একই সঙ্গে জম্মু কাশ্মীর রাজ্যকে ভেঙে দুটি আলাদা কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করা হয়, একটি লাদাখ এবং অন্যটি জম্মু কাশ্মীর। মোদী সরকারের এই সিদ্ধান্তের পর বিতর্ক কম হয়নি। ভারতের ভিতর বিরোধীরা এর প্রতিবাদ করেছেন, ভারতের বাইরেও এর প্রভাব পড়েছে। পাকিস্তান শুরু থেকেই এর প্রতিবাদ জানিয়ে আসছে। এর আগে আন্তর্জাতিক মঞ্চে এ বিষয়ে একাধিক প্রস্তাব গ্রহণের আবেদন জানিয়েছে ইমরান খানের সরকার। তবে ভারত বরাবরই দাবি করে এসছে, কাশ্মীর ভারতের অভ্যন্তরীণ বিষয়, অন্য কোনো রাষ্ট্রের সে বিষয়ে মন্তব্য করার অধিকার নেই। এই প্রথম কোনো আন্তর্জাতিক মঞ্চ সরাসরি কাশ্মীর নিয়ে প্রস্তাব গ্রহণ করল। বিশেষজ্ঞদের ধারণা, নাইজারের সম্মেলনে কাশ্মীর প্রস্তাব গ্রহণের ক্ষেত্রে পাকিস্তান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এরপরই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে প্রস্তাবের তীব্র সমালোচনা করে সেখানে দাবি করা হয়, কাশ্মীর নিয়ে প্রস্তাব গ্রহণের কোনো অধিকার কোনো রাষ্ট্র বা অর্গানাইজেশন নেই। একই সঙ্গে বিবৃতিতে দাবি করা হয়েছে, যেসব রাষ্ট্র এই প্রস্তাবের অংশীদার তাদের নিজেদের দেশেই সংখ্যালঘুদের স্বার্থ সুরক্ষিত নয়, সংখ্যালঘুদের ওপর সেখানে অত্যাচার করা হয়। ইসলামী প্রজাতন্ত্র ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাখরিজাদেকে হত্যার বিষয়টি ইহুদিবাদী ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে থাকতে পারেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। আমেরিকার রাজনৈতিক বিশ্লেষক এবং পররাষ্ট্র বিষয়ক সাংবাদিক প্যাট্রিক লরেন্স ইরানের স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল প্রেস টিভিকে দেয়া সাক্ষাৎকারে একথা বলেছেন। গত শুক্রবার ইরানের রাজধানী তেহরানের কাছে ফাখরিজাদেকে গুপ্ত ঘাতকরা বোমা হামলা ও গুলি চালিয়ে শহীদ করে। 2 বছর আগে ইরানের পরমাণু কর্মসূচি সম্পর্কে একটি প্রেজেন্টেশন দিতে গিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বারবার নাম উল্লেখ করে বলেছিলেন, স্মরণ রাখবেন নামটি হচ্ছে ফাখরিজাদে। ইরানি বিজ্ঞানী হত্যার পরপরই ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ বলেছেন, এই হত্যাকাণ্ডের পেছনে ইসরায়েলের জড়িত থাকার মারাত্মক ইঙ্গিত রয়েছে। পাশাপাশি আমেরিকার 2 জন গোয়েন্দা কর্মকর্তা নিউ ইয়র্ক টাইমসকে নিশ্চিত করেছেন যে এই হত্যার পেছনে ইসরায়েল জড়িত। আমেরিকার একজন বেসামরিক কর্মকর্তা একই কথা বলেছেন নিউ ইয়র্ক টাইমসকে। এই হত্যাকাণ্ড সম্পর্কে আমেরিকার সাংবাদিক লরেন্স বলেন, প্রথম কথা হচ্ছে আমাদেরকে জিজ্ঞেস করা প্রয়োজন যে এই ঘটনা ঘটার আগে মার্কিন প্রশাসন জানতো কিনা। আমার ব্যক্তিগত মতামত হচ্ছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও তিনি সম্প্রতি নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেছেন। খুব সম্ভবত তিনি ইরানি বিজ্ঞানী হত্যার বিষয়টি নিয়ে আলোচনা করেছেন। পম্পেওর পরিকল্পনার সাথে সহিংসতার উস্কানির ঘটনা মিলে যায়, একইভাবে মিলে যায় নেতানিয়াহুর সঙ্গে। সাংবাদিক লরেন্স বলেন, এই হত্যাকাণ্ডের কারণে ইরানের সঙ্গে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত জো বাইডেনের কূটনৈতিক প্রচেষ্টার শুরুর বিষয়টি বাধাগ্রস্ত আর কিছুই নেই। তিনি প্রশ্ন রেখে বলেন, কিভাবে এই হত্যাকাণ্ড কূটনৈতিক প্রক্রিয়াকে আটকে দেয়। তিনি আরও বলেন, আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন বাইডেন কূটনৈতিক প্রচেষ্টার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ কিনা, তাহলে আমি বলবো এ ব্যাপারে তার সাহসের সাথে এগিয়ে যাওয়া উচিত।
বিভাজনের রাজনীতি করার অভিযোগে বিজেপি যখন বিদ্ধ, ঠিক তখনই ভারতের কর্ণাটক রাজ্যের মন্ত্রী ও বিজেপি নেতা কে.এস. ঈশ্বরপা বলেন, নির্বাচনের কখনোই কোনো মুসলিমকে মনোনয়ন দেয়া হবে না। হিন্দু ধর্মাবলম্বী হলেই মিলবে মনোনয়ন, কিন্তু প্রার্থী মুসলমান হলে কখনোই মনোনয়ন দেয়া হবে না বলে কর্ণাটকের গ্রামোন্নয়ন বিষয়ক মন্ত্রী কে.এস. ঈশ্বরাপ্পার মন্তব্যের পরে এ নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়েছে। কর্ণাটকের বেলগাতি লোকসভা আসনের উপনির্বাচন নিয়ে চলমান নির্বাচনী প্রচারণায় বিজেপির এই নেতা রোববার এমন মন্তব্য করেছেন বলে এক অনলাইন প্রতিবেদনে জানিয়েছে কলকাতার দৈনিক আনন্দবাজার পত্রিকা। এই আসনে সংখ্যাগরিষ্ঠ হিন্দু জনগোষ্ঠী বিজেপির ভোট ব্যাংক বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। ফলে সেখানকার নির্বাচনী প্রস্তুতি নিয়ে কথা বলতে গিয়েই এমন বিতর্কিত মন্তব্য করে বসেন ঈশ্বরাপ্পা। তিনি বলেন, হিন্দু সম্প্রদায়ের যে কোনো ব্যক্তিকে টিকিট দিতে পারি আমরা, তা ব্রাহ্মণ আর লিঙ্গায়েত কিংবা কুরুবা আর ভোক্কালিক হোক, কিন্তু কোনো মুসলিমকে কখনো দলের পক্ষ থেকে টিকিট দেওয়া হবে না। কংগ্রেস ছেড়ে আসা 16 জন বিধায়ককে সম্প্রতি বিধানসভা উপনির্বাচনের টিকিট দিলেও 7 বারের বিধায়ক রোশন বেগ নিজ থেকে মনোনয়ন চাইলেও তার আবেদনে সাড়া দেননি বিজেপি নেতৃত্ব। ঈশ্বরাপ্পার মতো প্রকাশ্যে মুসলিম বিরোধী মন্তব্য না করলেও হিন্দু ভোটকে ঝুলিতে পুরতে মুখ্যমন্ত্রী বি.এস. ইয়েদুরাপ্পাও উদ্যোগী হয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির 2024 সালের প্রেসিডেন্ট নির্বাচনে লড়াইয়ের বিষয়টি বিবেচনা করেছেন, আর 2021 সালের 20 জানুয়ারি জো বাইডেনের দায়িত্ব গ্রহণকালে বিষয়ে তার পরিকল্পনার ঘোষণা দিতে পারেন তিনি। নিউজ পোর্টাল দ্য ডেইলি বিস্ট তার নিজস্ব সূত্রের উদ্ধৃতি দিয়ে খবর জানিয়েছে, নির্বাচনের 4 বছর বাকি থাকতে এই বিষয় নিয়ে ট্রাম্প তার উপদেষ্টাদের সাথে আলাপ আলোচনা করেছেন বলে ওয়েব পোর্টালটি জানিয়েছে। এদিকে দ্য হিল নিউজ পেপার ও হ্যারি এক্স পরিচালিত এক জরিপ থেকে জানা গেছে, প্রায় 47% মার্কিন নাগরিক বিদায় প্রেসিডেন্টের 2024 সালের প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেওয়াকে সমর্থন করেছেন। গত 3 নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে প্রয়োজনীয় 270টি ইলেকট্রাল ভোটের চেয়েও বেশি পেয়েছেন জো বাইডেন, কিন্তু ট্রাম্প এখনও পরাজয় স্বীকার করেননি, বরং তিনি নির্বাচনে জালিয়াতির অভিযোগ করে একের পর এক মামলা করে যাচ্ছেন। এদিকে দেশটির সকল অঙ্গরাজ্যকে আগামী 12ই ডিসেম্বরের মধ্যে ফলাফল সার্টিফাই করার কাজ শেষ করতে হবে। ইলেক্টররা 14 ডিসেম্বরের স্ব রাজ্যের হয়ে তাদের ভোট প্রদান করবেন। আগামী 6 জানুয়ারির প্রতিনিধি পরিষদ ও সিনেট উভয়ে এক যৌথ অধিবেশনে ইলেকট্রাল ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে। নবনির্বাচিত প্রেসিডেন্ট 20 জানুয়ারি শপথ নেবেন এবং আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে তার দায়িত্ব পালন শুরু করবে। নাগোর্নো কারাবাখ নিয়ে আজারবাইজানের সঙ্গে আর্মেনিয়ার চুক্তির পর নাগরিকদের প্রতিবাদের মুখে পড়েছেন ইয়েভেনের প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান। প্রধানমন্ত্রীকে নিয়ে বিতর্কের মধ্যেই রোববার দেশটির প্রেসিডেন্ট আর্মেন সার্কিসিয়ান সরকারকে পদত্যাগের আহ্বান জানিয়েছে। রাষ্ট্রপতি বলেন, সরকার পদত্যাগ করা উচিত, সবশেষ 1 বছরের মধ্যে নতুন নির্বাচন হওয়া উচিত এবং জাতীয় চুক্তির একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা উচিত, বিশেষত একটি টেকনোক্র্যাট সরকার। রাশিয়া আর্মেনিয়া সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠককালে প্রেসিডেন্ট আর্মেনিয়ান সরকারের সমালোচনা করেছেন। নাগোর্নো কারাবাখ নিয়ে আজারবাইজানের সঙ্গে আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ানের যুদ্ধবিরতি চুক্তি করেছে। কারাবাখ থেকে সেনা প্রত্যাহারের বিষয়টি অত্যন্ত দুঃখজনক বলেও তিনি মন্তব্য করেছেন। তিনি বলেন, এমন সমাধান যে কোনো দেশের জন্য বড় ধরনের দুর্ঘটনা। এই সরকারের নেতৃত্বে চলে যাওয়া উচিত। তিনি একটি টেকনোক্র্যাট সরকার গঠন করতে পরামর্শ দেন, এতে সবাই একমত হবে বলে তিনি মনে করেন। এই সরকার 6 মাস বা 1 বছর মেয়াদ হবে এবং দেশে দ্রুত নির্বাচনের নেতৃত্ব দেবে। সাবেক সোভিয়েতভুক্ত এই 2 দেশের মধ্যে নাগোর্নো কারাবাখ অঞ্চল নিয়ে যুদ্ধ চলে আসছে বহুদিন ধরে। 1991 সালে আর্মেনিয়া নাগোর্নো কারাবাখ দখল করলে 2 দেশের মধ্যে যুদ্ধ শুরু হয়। ওই যুদ্ধে 30,000-এর বেশি মানুষ নিহত হন। নাগোর্নো কারাবাখ অঞ্চলটি আন্তর্জাতিকভাবে আজারবাইজানের ভূখণ্ড হিসেবে স্বীকৃত। পরে চুক্তির মাধ্যমে যুদ্ধ বন্ধ হলেও সবশেষ 27 সেপ্টেম্বর আবারও 2 দেশ যুদ্ধে জড়ায়। আর্মেনিয়া 10 নভেম্বর রাশিয়ার মধ্যস্থতায় আজারবাইজানের সঙ্গে চুক্তি করতে বাধ্য হয়। 44 দিন চলা এই যুদ্ধ বাকু 300টির বেশি বসতি এলাকা দখলমুক্ত করে। চুক্তিটি আজারবাইজানের জয় ও আর্মেনিয়ার পরাজয়ের দলিল হিসেবে পরিচিতি লাভ করেছে। এই চুক্তিটিকে তুরস্ক সমর্থন জানিয়েছে। ফিলিস্তিন কর্তৃপক্ষ এবং আরব লীগ রোববার বলেছে, তারা একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার ব্যাপারে মার্কিন নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের শাসনামলের যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসনের ইতিবাচক ভূমিকা দেখার অপেক্ষায় রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের মাধ্যমে ইসরায়েল ফিলিস্তিন সংঘাত নিরসন বিষয়ে মিশরের রাজধানী কায়রোতে ফিলিস্তিন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ও কায়রো ভিত্তিক আরব লীগ প্রধান আহমেদ আবুল গাইদ
বৈঠক করেছেন। এক যৌথ বিবৃতিতে তারা আশাবাদ ব্যক্ত করেছেন, নতুন মার্কিন প্রশাসন একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার উপায় খুঁজে বের করতে সক্রিয় ইতিবাচক ভূমিকা রাখবে। ট্রাম্পের শাসনামলে ভেঙে যাওয়া ফিলিস্তিন ও ওয়াশিংটনের মধ্যকার সম্পর্ক পুনর্জীবিত করতে বাইডেনের প্রতি আহ্বান জানিয়েছে আব্বাস। ইসরায়েলপন্থী একপেশের নীতির কারণে ফিলিস্তিন ট্রাম্প প্রশাসনের সাথে সম্পর্ক ছিন্ন করে। আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় গজনি প্রদেশের একটি সামরিক ঘাঁটিতে তালেবান বিদ্রোহীদের হামলার পর সরকারি সেনাদের পাল্টা হামলায় ৮ তালেবান যোদ্ধা নিহত হয়েছে। রোববার সারা রাত তালেবানের সঙ্গে আফগান সেনাদের সংঘর্ষ হয়েছে। আফগান সেনারা তালেবান গেরিলাদের ওপর বিমান হামলা চালায় এবং এতে সামরিক ঘাঁটিতে হামলার মূল পরিকল্পনাকারী ও অন্য ৭ যোদ্ধা নিহত হয়। আফগান সামরিক বাহিনীর মুখপাত্র ফাওয়াদ আমান জানান, পরিকল্পনাকারী তালেবান যোদ্ধার নাম হামজা ওয়াজিকিস্তান। গজনি সামরিক ঘাঁটির কাছে রোববার সকালে একটি গাড়িতে বিস্ফোরক বোঝাই করে হামলা চালানো হয়। ওই হামলায় ৩০ জন নিহত, ২৪ জন আহত হয়েছে। গজনি হাসপাতালের পরিচালক বাজ মোহাম্মদ হেমাদ জানান, নিহতদের সবাই নিরাপত্তা বাহিনীর সদস্য। গত কয়েক মাসে আফগানিস্তান নিরাপত্তা বাহিনীর ওপর যে হামলা হয়েছে, রোববারের হামলা ছিল তার মধ্যে সবচেয়ে ভয়াবহ। তিব্বতে ব্রহ্মপুত্র নদের ওপর বাঁধ দিচ্ছে চীন। স্থায়ীভাবে ইয়াং রালাং জ্যাংবো নামে পরিচিত এশিয়ার অন্যতম বৃহৎ নদীটিতে একটি বিশাল জলবিদ্যুৎ প্রকল্পের উদ্যোগ নিয়েছে দেশটি। এর অংশ হিসেবে কর্তৃপক্ষের কাছে একটি সুস্পষ্ট প্রস্তাব পাঠানো হয়েছে। বেইজিংয়ের ১৪তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার অংশ হিসেবে আগামী বছরের শুরুতে এই প্রকল্পের কাজ বাস্তবায়ন করা হবে। এতে পানি সংকটের আশঙ্কা তৈরি হয়েছে উত্তর পূর্ব ভারতে, প্রভাব পড়ার আশঙ্কা বাংলাদেশেও। চীন ভারত বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত ১৭৬০ মাইল দীর্ঘ ব্রহ্মপুত্র নদ হিমালয় থেকে উৎপত্তি হয়ে তিব্বতের ভেতর দিয়ে তা ব্রহ্মপুত্র নামে অরুণাচল হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। চীনের রাষ্ট্রীয় দৈনিক গ্লোবাল টাইমস জানিয়েছে, চীনের ১৪তম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় আগামী বছর থেকে তিব্বতে ব্রহ্মপুত্র নদের ওপর বাঁধ নির্মাণের মাধ্যমে এই জলবিদ্যুৎ প্রকল্পের কাজ শুরু হতে পারে। পাওয়ার কনস্ট্রাকশন কর্পোরেশন অব চায়নার চেয়ারম্যান ইয়ান ঝিং সংবাদ সম্মেলনে বলেন, এই নদীর তলদেশে জলবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়ন করা হবে। এর ফলে পানির সম্পদ এবং অভ্যন্তরীণ সুরক্ষা বজায় থাকবে। তিনি বলেন, ইতিহাসের সমান্তরাল কিছু নেই, এটি চীনা জলবিদ্যুৎ শিল্পের জন্য ঐতিহাসিক সুযোগ তৈরি হবে। তিনি আরও বলেছেন, দেশের একাধিক অংশের পানি সরবরাহের উৎস ছাড়াও এ বাঁধ বিদ্যুৎ সরবরাহে ব্যাপক সাহায্য করবে। এ প্রকল্পের মাধ্যমে পানি বন্টন ব্যবস্থা ও জাতীয় সুরক্ষা বজায় রাখা হবে। নাজাত বেলকাসেম বহুবিধ গুণের অধিকারী। বুদ্ধি প্রাজ্ঞতা দিয়ে তিনি গণতান্ত্রিক রাজনৈতিক অঙ্গনে নিজের জায়গা করে নিয়েছেন। একজন গণতান্ত্রিক আন্দোলনের নেত্রী হিসেবে তিনি স্থানীয় পর্যায়ে গণতন্ত্রের চর্চা প্রতিষ্ঠিত করেছেন। সামাজিক বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলেন তিনি। নাগরিক অধিকার, এমপ্লয়মেন্ট প্রবৃদ্ধি এবং গৃহায়ণ সমস্যা সমাধানের ভূমিকা রাখেন। জেন্ডার আন্দোলন, ধর্মনিরপেক্ষ চেতনা ধারক, নারীর ক্ষমতায়ন বিষয়ে সুস্পষ্ট জনমত সৃষ্টি করেন তিনি। ফরাসি জাতীয়তায় বিশ্বাসী নেতা, ফ্রান্সের সোশ্যালিস্ট পার্টির উপদেষ্টা হন। ইম্পোস নামে একটি রাজনৈতিক গবেষণা ও পোলিং কমিশনে কাজ করেছেন। গ্লোবাল অ্যাফেয়ার্স কমিশনের সিইও হিসেবে দায়িত্ব পালন করেছেন। সফলতার সঙ্গে ফ্রান্সের উচ্চশিক্ষা গবেষণা বিষয়ে দায়িত্ব পালন করেন। কাজের স্বীকৃতিস্বরূপ ২০১৪ সালের ফ্রান্সের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী নির্বাচিত হন তিনি। নাজাত বেলাকাসেমের জন্ম মরক্কোর নদর গ্রামে ১৯৯৭ সালে। মাত্র ৫ বছর বয়সে তিনি তার বাবা, মা, ৭ ভাই বোনের সঙ্গে ফ্রান্সে পাড়ি জমান। শুরু হয় তাদের দারিদ্র্যের সঙ্গে যুদ্ধ। আর বাবা বিন চেকার ফ্রান্সের অমিন শহরে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করেন। চ্যালেঞ্জের সঙ্গে নতুন পরিবেশে খাপ খাওয়াতে থাকেন, এমনকি ভাষাও ভিন্ন। পরিবারের সবাই অমানসিক পরিশ্রম করেন। এ পরিস্থিতির মধ্যে দিয়েও তিনি প্রাথমিক শিক্ষা সম্পন্ন করেন।